গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সংস্কার করে চলতি বছরই নির্বাচন দাবি বিএনপি ও 12 দলীয় জোটের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। যা কিছু সংস্কার প্রয়োজন আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগে। যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে। তরুণদের রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের, বলছে জাতীয় নাগরিক কমিটি। শহীদদের ভুলে রাজনীতিতে জোর দেওয়ার সমালোচনা গণ অধিকারের। ছাত্ররা যে তরুণরা আন্দোলনে এলো, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাদের মধ্যে থেকে যারা বেঁচে আছে তারা কেন নতুন করে রাজনীতির স্বপ্ন দেখবে? এটা অনেকের সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না। তোমরা বিশাল বিশাল হাটাম দেখাও, নতুন নতুন দল গঠন করবা, এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের খোঁজ কেন তোমরা নাওনি? দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমায় দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া। জিকির আজগারে আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর তুরাক্তের। জলাবদ্ধতা নিরসনের 10 কোটি টাকাই জলে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চট্টগ্রামে খাল খননের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ। পরিদর্শনে গিয়ে উপদেষ্টার ক্ষোভ। এবং মিলন মেলার অপেক্ষায় লেখক পাঠক। জুলাই অভ্যুত্থানের চেতনায় কাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উস্কানিমূলক লেখা প্রকাশ ঠেকাতে থাকছে বিশেষ নজরদারি। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সংস্কার করে চলতি বছরই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি ও 12 দলীয় জোট। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন নেতারা। সন্ধ্যায় গুলশানে 12 দলীয় জোট ও 2টি ইসলামী দলের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেছেন তারা। জানান দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এরই অংশ হিসেবে শুক্রবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে 3টি দলের সঙ্গে আলোচনায় বসে দলটি। 12 দলীয় জোট জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত ইসলামের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে দলগুলো। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই নির্বাচন দাবি বিএনপি ও 12 দলীয় জোটের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তারা। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে। আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য, লেভেল প্লেইং ফিল্ড, সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে। এদিন নোয়াখালীতে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে। যারা দ্রুত নির্বাচন চায় না তারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। আবার উদ্ধার হবে। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, হবে সেইটা ষড়যন্ত্রের জয় হবে, জাতির পরে দেওয়া হবে। সুতরাং অনুরোধ, অনধিপতি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশকে মৌলবাদী রাষ্ট্র আখ্যা দিতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তরুণদের রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের।
এমন মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটি বলছে, বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেবে না দেশের জনগণ। রাজধানীর শান্তিনগরে মতবিনিময় সভায় নেতারা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে আন্দোলনে নামবেন তারা। এদিকে জুরাইনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় গণ অধিকার পরিষদের নেতারা বলেছেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ এখন নতুন রাজনৈতিক দল গঠনে। শুক্রবার রাজধানীর জুরাইনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ এখন নতুন রাজনৈতিক দল গঠনে। সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই অভ্যুত্থানের সুফল যেন কেউ একা কুক্ষিগত করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। তোমরা বিশাল বিশাল হাটাম দেখাও, নতুন নতুন দল গঠন করবা। এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের খোঁজ কেন তোমরা নাওনি? সম্ভব আমাদেরকে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা এবং জনজীবনে নিরাপত্তা আনতে পারবে। এদিকে রাজধানীর শান্তিনগরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এখন দেশ পরিচালনায় দেখতে চায় জনগণ দাবি করে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ, নতুন রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন রাজনৈতিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে না। আওয়ামী লীগের সাথে থাকা সন্ত্রাসীদের একমাত্র অধিকার হলো তারা বিচারের মুখোমুখি হবে। বিচারের মুখোমুখি হওয়ার অধিকারই আওয়ামী লীগের একমাত্র অধিকার। দিল্লির সাথে অধীনতার সম্পর্ক করে বাংলাদেশে আর কোন রাজনীতি করা যাবে না। দেশের মানুষের নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তরুণ সমাজকে নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জাতীয় নাগরিক কমিটির। এই দেশের রাষ্ট্র ব্যবস্থায় আমান নবী, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর জুলুমের পর্ব চাপিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করবে তার দল। সকালে রাজধানীর মগবাজারে এক স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেছেন। এদিকে ফ্যাসিস্ট সরকারের সময়ে গুম, হত্যা ও গণহত্যার বিচার দাবিতে গণমিছিল করেছে ছাত্র শিবির। এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। ছাত্র জনতার কোনো ঐক্যের ফাটল ধরানো যাবে না। যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানো ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে। এদিকে শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের স্মরণ সভায় অংশ নেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিবাদী শাসনের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আর কখনো যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে সংস্কারের বিকল্প নেই বলেও মনে করেন জামাত শিবির নেতারা। আন্তরিক ছিলেন, নিষ্ঠাবান ছিলেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যার সম্পর্কে আমরা আওয়ামী লীগ কর্মসূচি দিতেই পারে, কিন্তু তা মোকাবেলায় পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়াও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তার। দুপুরে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, এসব কর্মসূচি ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি। তারা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর টঙ্গীর টুরাক্টের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে
জুমার নামাজে ঢল নামে মুসল্লির। মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিগলিতেও নামাজ আদায় করেন তারা। দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। খিত্তায় খিত্তায় তালিমি বয়ান আর জিকির আসগারে মশগুল মুসল্লিরা। তোহা খান তামিমের রিপোর্ট। শুক্রবার মাগরিবের নামাজের পর স্বল্প আলোর মধ্যেই বয়ানের মুগ্ধতা ছড়িয়ে পড়ে পুরো ইস্তেমা ময়দানে। মাওলানা আহমদ লাটির বক্তৃতার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সন্ধ্যার। এছাড়া খিত্তায় খিত্তায় চলে দ্বীনি আলোচনা। দিনভর কোরআন এবং হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনের এ মেহনত আল্লাহর নৈকট্য লাভের আশায়। পাপ মুক্ত করবার লেগে আসি, বয়ান শিখি, নমাজ শিখি, কায়দা কানুন জানি। পৃথিবীর আনাচে কানাচে এই দাওয়াতের কাজ পৌঁছাচ্ছে শুধু ইস্তেমার কারণে। এই দাওয়াতের কাজ যতদিন থাকবে ততদিন এই দিন ঠিক থাকবে। এর আগে জুমার নামাজে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাক্তির। সিজদা অবনত অবস্থায় বান্দা নিজেকে সঁপে দিয়ে আত্মসমর্পণ করেন মহান রবের কাছে। 160 একরের মূল ময়দান ছাড়াও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দেশ ও জাতির মঙ্গল কামনায় হাত তোলেন আল্লাহর দরবারে। 58তম বিশ্ব ইস্তেমার জুমার নামাজে অংশ নেন লাখো মানুষ। দেশের সবচেয়ে বড় এ জামাতে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। আমাদের যে হেদায়েতের ক্ষুধা, এই ক্ষুধাকে যেন আমরা ভক্ষণ করতে পারি। আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করিয়ে নেয়। বিশ্ব ইস্তেমাকে জুড়িয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়েতের ফসলা আল্লাহ তাআলা যেন করিয়া দেয়। ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন 41 জেলা ও ঢাকার একাংশের মানুষ। লাখো মানুষের গণজমায়েতে ধর্মপ্রাণরা বলছেন জুমার নামাজের কাতারের মতো বৈষম্যহীন আর ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবেন তারা। 2 ধাপের টানা 6 দিনের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শেষ হবে আগামী 5 ফেব্রুয়ারি। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো লিটার প্রতি 1 টাকা করে। মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংশোধিত মূল্যহার অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি দাম গুনতে হবে 105 টাকা করে। আর অকটেন 126 ও পেট্রোলের লিটার প্রতি দাম 122 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে শুক্রবার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। রাজধানীতে প্রতি বছর কোনো কারণ ছাড়াই বাড়ি ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আইনি বাধ্যবাধকতার তোয়াক্কা না করে নিজ নিয়মে ভাড়া বাড়িয়ে চলেছেন বাড়িওয়ালারা। লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভাড়াটিয়ারা। অন্যদিকে নগরবিদ আর আবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি এই খাত থেকে রাজস্ব আদায় করা গেলে লাভবান হবে সরকার। মেহেদি হাসানের রিপোর্ট। এদিকে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামের বাসা ভাড়া। সঙ্গে সার্ভিস চার্জ, অ্যাডভান্স প্রথাও ভাড়াটিয়াদের জন্য হয়ে উঠছে গলার কাটা। গৃহকর পরিশোধ, মজুরি বৃদ্ধি, দারোয়ানদের বেতন সহ নানা কারণে বাড়তি ভাড়া নেওয়ার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা বাড়ির মালিকদের। প্রতি বছর ভাড়াটিয়াদের জিম্মি করে 15 থেকে 20% হারে বাসা ভাড়া বাড়ছে বলে জানিয়েছে ক্যাব। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে 70 থেকে 80 লাখ মানুষের বসবাস। নগরে বসবাসরতদের মধ্যে 70 থেকে 80% ভাড়াটিয়া। বছরের শুরু থেকে শুরু হয় নগর জুড়ে বাসা বদলের হিড়িক। বেশি ভাড়া দিতে না পারায় সীমিত আয়ের মানুষের চাহিদা থাকে কিছুটা কম ভাড়ার বাসায়। নতুন বছর আসতেই বাসা ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আবার বাড়িওয়ালার স্বঘোষিত সার্ভিস চার্জের নামেও ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে। সেই সঙ্গে নতুন বাসায় উঠতে গেলে অ্যাডভান্সের নামে কয়েক মাসের বাড়ি ভাড়া একসঙ্গে দেওয়ার অলিখিত নিয়মও রয়েছে। বেসরকারি চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। মিনিমাম 2 মাসে অ্যাডভান্স দিতে হয় যে কোনোভাবে, ওনারা না হয় ভাড়া দিতে চায় না। গৃহকর পরিশোধ করা, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, দারোয়ানের বেতন, বিদ্যুৎ, জ্বালানির দাম বাড়ানোর কারণে কিছুটা বাড়তি ঘর ভাড়া নিতে হচ্ছে বলে যুক্তি বাড়ির মালিকদের। দারোয়ান আগে আমরা 7-8 হাজার টাকা দিয়ে নিতাম, এখন 15-20 হাজার টাকা লাগে। এই জন্য সামথিং একটু বাড়াইতে হয়।
নানা অজুহাতে ভাড়াটিয়াকে জিম্মি করে প্রতি বছর 15 থেকে 20% হারে ঘর ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এক একটা সময় এক এক ধরনের অজুহাত নিয়ে এসে তারা ভাড়াটা বাড়ান, কিন্তু ভাড়া অনুযায়ী তার যে প্রাপ্য সুবিধা ভাড়াটিয়াকে দিবেন সেই বিষয়গুলো নেই। চট্টগ্রামে 25 থেকে 30 বছরে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 450 থেকে 500%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর 21টি খাল খননে 10 কোটি টাকা বরাদ্দ থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। সুফল মেলেনি জলাবদ্ধতা নিরসনে 8,500 কোটি টাকা খরচ করেও। শুক্রবার এ দুটি খাল পরিদর্শনে গিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সিটি মেয়র জানিয়েছেন, এবার প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্প হাতে নেয় কর্তৃপক্ষ। যদিও 34টির মধ্যে 21টি এখনও খনন হয়নি। এর আগে নগরীর বিভিন্ন খাল পরিদর্শনে আসেন 3 উপদেষ্টা। এবার ছুটে এলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে চট্টগ্রামের বারোইপাড়া ও সুন্নিয়া মাদ্রাসা খাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, বিগত সরকারের আমলে জলাবদ্ধতা ও খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়, এই বর্ষার পরের বর্ষার আগে সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। এ সময় মেয়র জানান, প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি হয়েছে। আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সমন্বয় এর মাধ্যমে আমরা কাজ করছি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার সমন্বয়ে 14,000 কোটি টাকা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়। ইতিমধ্যে 8,500 কোটি টাকা খরচ হলেও দৃশ্যমান হয়নি উন্নয়ন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উঠছে মাসব্যাপী অমর 21 বইমেলার। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার মেলায় উস্কানিমূলক লেখা প্রকাশ ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। এছাড়াও নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভির আওতায় থাকবে পুরো এলাকা। কেউ কাঠকাটায় ব্যস্ত, কেউ আবার দিচ্ছেন তুলির আঁচড়, কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি, পেরেক আর রং তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। তাদের কাজের গতি বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের অমর 21 বই মেলা। বছরে একবার আসে তো মোটামুটি আনন্দ সহিত আমরা কাজ করি। অনেক ভালো লাগতেছে, কাজ করতেছি। তো চলে যাব, কাজ শেষ হয়ে যাবে 1 তারিখে, মেলা যখন উদ্বোধন হয়ে যাবে। বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা, এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। এবার মেলা অন্যান্য বারের তুলনায় একটু বাণিজ্যিক হবে বলে আমরা আশা করি। পাঠকদের জন্য প্যাভিলিয়ন স্বরূপ আমাদের বিভিন্ন চমক থাকবে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আসলে কিছু বোঝা যাচ্ছে না যে কি হতে পারে, কি মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার। জানান, 24 ঘন্টা বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। 15 বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে এটার জন্য ওরা স্ক্যানিং করে, ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। এবারের বইমেলা হবে পলিথিন মুক্ত। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জুলাই চত্বর, যেখানে ফুটিয়ে তোলা হবে গণ অভ্যুত্থানের চিত্র। রাত পোহালেই ভাষার মাস ফেব্রুয়ারি, তার সঙ্গেই সঙ্গতি রেখে দ্বার খুলবে বাঙালির প্রাণের মেলা অমর 21 বইমেলার। লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণায় মুখরিত হবে সাহিত্যাঙ্গন, উন্মোচিত হবে সৃজনশীলতার নতুন দ্বার। সেই প্রস্তুতি চলছে দিনভর নানা ব্যস্ততায়। দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের অবসানের পর নতুন বাংলাদেশে বইমেলার এই আয়োজন ফিরে পাবে নতুন প্রাণচাঞ্চল্য, সেই প্রত্যাশাই সকলের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তথ্যবিহীনভাবে শেষ হল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর রফতানি আদেশ নিয়ে কোনো তথ্য নেই আয়োজক সংস্থা ইপিবির কাছে। আর এই বিষয়ে কোনো ধারণা নেই বাণিজ্য উপদেষ্টার। তবে গত বছরের তুলনায় 50% বেশি ভ্যাট আদায়ের তথ্য দিয়েছেন তিনি। ইজারাদারদের তথ্য, মাসব্যাপী মেলায় দর্শনার্থীর সমাগম হয়েছে প্রায় 20 লাখ।
শেষ মুহূর্তে উৎসবের আমেজ। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল লাখ লাখ দর্শনার্থীকে সঙ্গে নিয়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালের ভিড় সন্ধ্যায় হয়েছে দ্বিগুণ। শেষ দিনে বিক্রি বাড়াতে অনেক প্রতিষ্ঠানই দিয়েছে বাড়তি ছাড়, ক্রেতারাও মগ্ন কেনাকাটায়। শেষ দিন তো এই জন্য ঘুরতে আসছি, দেখলাম ঘুরে আরো ইচ্ছা আছে, কিনছি একটা শাল কিনছি, আরো কেনার ইচ্ছা আছে। সবাই আর কি কাস্টমারের দিকেই বেশি কনসার্ন। ক্লোজিং টাইমেও কাস্টমারগুলোকে আমরা বলেও বিদায় করতে পারছি না। শেষ দিন ছিল এবং কি ছুটির দিন থাকায় জনসমাগম প্রচুর হয়েছিল, তবে আমরা ভালো সাড়া পেয়েছি, যা আশা করছি তার থেকে ভালো। এবারের আসরে 30 লাখের মতো দর্শনার্থীর প্রত্যাশা থাকলেও হয়েছে প্রায় 20 লাখ। নামে আন্তর্জাতিক হলেও মানে খুব একটা আন্তর্জাতিক নয়, সমাপনী অনুষ্ঠানে স্বীকার করেন খোদ বাণিজ্য উপদেষ্টা। আসলে অধিকাংশই স্থানীয় মানে যারা ক্রয় করেন তাদেরকে লক্ষ্য রেখে এখানে যারা বাণিজ্য বা ব্যবসায় উৎপাদনের সাথে সংশ্লিষ্ট তারাই কাজগুলো পরিচালনা করে। এবছর রপ্তানি আদেশ নিয়ে কোনো তথ্য নেই ইপিবির কাছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো ধারণা নেই বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এখান থেকে রপ্তানি আদেশের ওই রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তারপরেও আমরা একটা সোর্সিং কর্নার এই বছর করেছি, এটা মনে হয় প্রথম এই সোর্সিং কর্নার, এটা একটা প্রথম উদ্যোগ ইপিবির, যার বিনিময়ে আমাদের উদ্দেশ্য ছিল দুটো। একটা হচ্ছে যে আমাদের মানে আমরা যারা বাংলাদেশি আমরা যেন জানতে পারি যে আমাদের কী ধরনের পণ্য বিদেশে যায়, এটার একটা অবহিতকরণের একটা প্রচেষ্টা। আরেকটা ছিল যে যারা যদি বিদেশি কেউ আসেন এখানে তারাও যেন একটু সংযোগ তৈরি হয়। তবে গত বছরের চেয়ে 50% বেশি ভ্যাট আদায় হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন রাতের সময়। পান্থকুঞ্জ পার্ক রক্ষায় 50তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে একদল তরুণ। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে বিকেলে এ উপলক্ষে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পার্ক ও হাতির ঝিল ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়কের নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন তারা। নগরবাসীকে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার আশ্বাস দিয়ে বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ। এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের বলি হচ্ছে পার্কটি। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে 40 প্রজাতির প্রায় 2000 গাছ। ভারী ভারী যন্ত্রাংশ খোঁড়াখুড়ির চিহ্নে বিবর্ণ হওয়া পার্কটি রক্ষায় শুক্রবার বিকেলে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে অংশ নেয়া শিশুদের হাতেও ছিল সবুজ টিকিয়ে রাখার প্ল্যাকার্ড। এই ব্রিজ বানানোর জন্য আমাদের খেলা নষ্ট হয়ে গেছে। আমি এখানে খেলতাম, আমি ওর সাথে খেলতাম, কিন্তু এখন আমি খেলতে পারছি না। ধ্বংসাত্মক কাজ চলতেছে, আমরা এই পরিবেশটাকে ঠিক করার জন্য আমরা এখানে দাঁড়াইছি। এই মাঠটি যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তখন এই বাচ্চাগুলো তখন তারা কোথায় যাবে? আমরা এই আন্দোলন চালিয়ে যাব, কোনোভাবেই আমরা এখান থেকে সরে আসব না। এদিকে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে 50তম দিনের মতো পান্থকুঞ্জে অবস্থান করেছেন কয়েক তরুণ। এ উপলক্ষে বিকেলে পান্থকুঞ্জে 50 দিন শীর্ষক নাগরিক সমাবেশের আয়োজন করেন তারা। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা বলেন, মেগা প্রকল্পের নামে প্রকৃতি প্রতিবেশবিহীন শহরে এমন কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এই পার্কটা কি র‍্যাম্প নামানোর জায়গা? একটা পার্কে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প নামার কথা? তাহলে যেই যুক্তিতে আপনি 2 বছর আগে কলম ধরেছিলেন, এখন আপনি দায়িত্ব, যখন আপনার হাতে ক্ষমতা আছে এটাকে রিভিউ করার, এটাকে রিভাইজ করার, সেই দায়িত্ব আপনি কেন পালন করছেন না? বিগত সরকারের যেই অনেক প্রকল্প, যে প্রকল্পগুলো গণমুখী না, বরঞ্চ যেই প্রকল্পের কারণে আমাদের বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হবে, এই ধরনের প্রকল্প রিভিউ করা, ক্ষেত্র বিশেষে বাতিল করা, আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নাড়াচাড়া দিচ্ছি না। প্রকল্পের যে কি বিধ্বংসী হবে যদি এটাকে হতে দেওয়া হয় সেটা সম্পর্কেও আমরা জানলাম। এই এলাকার মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হবে তা না, সারা ঢাকা শহরেই ক্ষতিগ্রস্ত হবে। এফডিসি থেকে পলাশী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ করতে ইতোমধ্যে হাতির ঝিল অংশে ভরাট করা হয়েছে। এর প্রতিবাদও জানান পরিবেশবাদীরা। পরিবারের বাচ্চাদের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নারী ফুটবলারদের নিয়ে এখনই কঠোর হতে চায় না বাফুফে, তবে ফুটবল ফেডারেশন কারো কাছে জিম্মি হয়ে থাকতে চায় না। ফুটবলার ও কোচের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে তা খুঁজে বের করতে চান তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। এদিকে সমস্যা সমাধানে নারী উইংয়ের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখবে বাফুফে। কোচ ও ফুটবলারদের দ্বন্দ্ব সমাধানে দুপক্ষের সঙ্গে বসে সমাধানের পথ বের করার প্রত্যাশা ফুটবল ফেডারেশনের।
দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। নারী ফুটবলারদের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব ছাড়িয়ে গেছে সব মাত্রা। কদিন ধরেই এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে যাচ্ছেন সাবজয়ী ফুটবলাররা। ইংলিশ কোচকে অপসারণ না করা হলে গণ অবসরের হুঁশিয়ারিও দিয়েছেন মাসুরা সাবিনারা। এরপর অবশ্য ঘুম ভাঙে ফেডারেশনের। জরুরি সভা ডেকে গঠন করা হয় 7 সদস্যের বিশেষ তদন্ত কমিটি। কি কারণে খেলোয়াড় এবং কোচের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, প্রথমে তা খুঁজে বের করতে চান তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। আমাদের মূল কাজটুকু থাকবে যে এই যে দূরত্ব তৈরি হয়েছে সেটা পিছনের কারণগুলো খুঁজে বের করা এবং এই সমস্ত ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে সমস্ত সুপারিশগুলো আমরা করব। গেল সাব চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলারদের সঙ্গে কোচের দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। তারপর থেকেই কোচকে নিয়ে নানা অভিযোগ করে আসছে ফুটবলাররা। প্রশ্ন ওঠে, সমস্যা শুরু হতেই কেন কোনো পদক্ষেপ নেয়নি নারী উইং? তাই এতে নারী উইংসের কোনো গাফলতি ছিল কিনা তাও খতিয়ে দেখবে 7 সদস্যের কমিটি। মহিলা একটা নারী উইং আছে ফুটবলে, এই নারী উইং এর ব্যর্থতা আছে কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখবো এই কমিটি। এদিকে নারী ফুটবলারদের অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। বেশ কিছু ফুটবলারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও সামনে এসেছে। তবে এ নিয়ে এখনই কঠোর হতে চায় না বাফুফে। কোচ ও ফুটবলারদের সঙ্গে বসে সমাধানের পথ বের করতে চায় ফেডারেশন। কোনো পক্ষের কাছে ফুটবল ফেডারেশন জিম্মি হয়ে থাকতে চায় না বলেও জানান ইমরুল হাসান। আমরা শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না, আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো। আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু একরকম ঠিক না। তা আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা বুঝতে পারবো। নারী ফুটবলারদের সমস্যা সমাধানে নির্দেশনা সহ খোঁজ খবর রাখছেন বাফুফে সভাপতি তাবিদ আউয়ালও। আগামী 7 দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া নিয়ে আশাবাদী কমিটির প্রধান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সংস্কার করে চলতি বছরই নির্বাচন দেওয়ার দাবি বিএনপি ও 12 দলীয় জোটের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান। লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া, জিকির আজগারে আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর তুরাকতে। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।